তারপর তারপর কি হলো? তারপর তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। একের পর এক বাজ পড়ছিল এখানে সেখানে। মেয়েটা সকলের চোখের আড়ালে ছিন্ন মলিন বস্ত্রে নিজের প্রাণ বাঁচাতে শরীরের শেষ শক্তিটুকু সঞ্চয় করে দৌড় দিল ঝিংলার জঙ্গলের দিকে। অন্ধকারে পথ দেখা যায় না, তবু সে গাছপালা ঝোপঝাড় পিছনে ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকে। তার পা কেটে যায় টুকরো টুকরো পাথরে, স্নিগ্ধ মলিন চামড়া ক্ষত বিক্ষত হতে থাকে গাছের ডালপালা ও কাঁটার আঘাতে। তবু সে দৌড়চ্ছে, কারণ থামবার উপায় নেই। সে তার একটু দূরেই শুনতে পায় মানুষের শোরগোল। তার বুকের রক্ত হিম হয়ে আসে, কারণ তাকে ধরে নিয়ে যেতে কিছু লোক লাঠি সোটা বল্লম মশাল হাতে নিয়ে তার পিছনে ধাওয়া করেছে। সে আর পারছে না। চোখের সামনে তার অন্ধকার নেমে আসছে, কিন্তু তবুও থামলে যে চলবে না। এমনটা ভাবতে ভাবতে অন্ধকারে একটা শিকড়ে পা আটকে মেয়েটা সজোরে আছাড় খেয়ে পড়ল মাটিতে। আর দেখতে দেখতেই প্রায় 5-6 জন লোক এসে ঘিরে ফেলল তাকে। কি ভেবেছিলি হারামজাদি, পালিয়ে বেঁচে যাবি? হ্যাঁ, নিয়ে চল এটাকে ধরে, বহুত বার বেড়েছে, আজকে ওর সব বার ঘুচিয়ে দেবো। কি ভেবেছিলি পালিয়ে বাঁচবি? অতই সোজা আমাদের হাত থেকে পালিয়ে বাঁচা। এই নিয়ে চল। সেদিন মেয়েটা ভেবেছিল এই বোধহয় তার শেষ পরিণতি, কিন্তু বিধাতা তার ভাগ্যের রেখাটা সাজিয়েছিল অন্য রকম ভাবে। এসব ঘটনা যেখানে ঘটছিল তার থেকে মাত্র 15-20 হাত দূরে ছিল একটা কুঁড়ে ঘর, আর সেখানেই থাকতো সেই লোক যার দাপটে একটা সময় গোটা বীরসিংহপুর কাঁপত। তার হাতে যদি একটা লাঠি থাকতো তাহলে ডাকাত বা সিপাহী কেউই তার মুখোমুখি হওয়ার সাহস দেখাতো না। লাঠি বুড়োর কথা বলছে মনে হয়। হ্যাঁ, আমিও শুনেছি লাঠি বুড়োর ব্যাপারে। আস্তে, আমি বলছি তো। তারপর এই 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 পাগলা, থাম থাম, পালাচ্ছিস কোথায়? থাম। এই এই তোমরা কি দেখছো জটলা করে? যাও, যে যার কাজে যাও। সকাল সকাল তোমাদের কোনো কাজকর্ম নেই, এই পাগলার গল্প শুনতে বসেছো। যাও বলছি, যে যার নিজের কাজে যাও। পারবে না, আমাকে ধরতে পারবে না। আয় 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 আয়, দেখি 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 ধর আমাকে, দেখি। বাবু, পাগলাটা তো দুধদার করে দৌড়ে পালালো, একটু বেশি জোরে দৌড়ায়। খেয়ে গতকটা না বাড়ালে তুমিও পারতে। যত সব, এই পাগলটার কিছু একটা করতে হবে। লোকেরা আজকাল একটু বেশি কান দিচ্ছে ওর কথায়। বাবু, আপনাকে মালিক ডাকছিল। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আমায় ডেকেছিলেন? বিশু, সকাল সকাল বাইরে কি নিয়ে এত শোরগোল হচ্ছিল? আবার ওই পাগলা এসেছে নাকি? আচ্ছা, ও কি বলতে চায় একবার শুনে নিলেই তো হয়। তোমরা তো শুনেছো কিসের ব্যাপারে কথা বলছে ও নিয়ে আপনি ভাববেন না, আমি সব দেখে নিচ্ছি। পাগলের প্রলাপ যা তা বলে। তা তোমাকে যে বললাম কলকাতায় গোয়েন্দা ব্যোমকেশ বক্সিকে একটা টেলিফোন করে দিতে, কাজটা কি হয়েছে? আগে হ্যাঁ, সে আমি করে দিয়েছি 2 দিন আগেই। উনি আজই আসবেন বলেছিলেন, যে কোনো মুহূর্তে চলে আসবেন। এত ঘাট ঘুরেও তো সেই কিছুই হলো না। ওই সেই একবার শেষ চেষ্টা করে দেখুক। আমি কি এখন আসতে পারি? এসো। তোমায় আর কি বলবো ভায়া, রিটায়ারমেন্টের পর থেকে ঘরে বসে বসে চুলগুলো দেখছি ভালো রকম পাক ধরছে, আর এই তোমার পাল্লায় পড়ে মাঝে মধ্যে বেরিয়ে পড়ি বলেই এখনো হাত পাগুলো সচল আছে, এই আর কি। নিজের উন্মুক্ত ছাদওয়ালা অতি পছন্দের জিপটার স্টিয়ারিং হুইলটা হালকা বাঁদিকে ঘোরাতে ঘোরাতে দাসবাবু কথাটি বললেন। আপনাকে তো আসতেই হতো। এতদিন আপনার সঙ্গে এত রহস্য সমাধান করার পর আপনাকে ছাড়া ব্যাপারগুলো ঠিক জমে না। কি এই তো বন্ধু? বলেই ঈষৎ হেসে সামনের সিট থেকে ব্যোমকেশ আমার দিকে তাকালো।
আমিও বললাম, তা যা বলেছ। দাসবাবু আরেকটু সোজা হয়ে বসে গর্বের সাথে মাথাটা উঁচু করলেন। এসব নানা কথার মধ্য দিয়েই আমাদের জিপ জঙ্গলের বুক চিরে পাথুরে মাটিতে ধুলো উড়িয়ে এগিয়ে চলল বীরসিংহপুরের দিকে। আপনাদের জানিয়ে রাখি, আমি অজিত, আমার বন্ধু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী, আপনারা যাকে একজন প্রাইভেট ডিটেকটিভ বলেন, তবে আমার বন্ধুটি নিজেকে সত্যান্বেষী বলে। তার কারণ হলো সে নাকি সত্যের অনুসন্ধান করে, আর ডিটেকটিভ কথাটা তার ভালো লাগে না, তাই নিজেকে নিজেই নাম দিয়েছে সত্যান্বেষী। দাসবাবুও প্রাক্তন পুলিশ অফিসার। আমরা তিনজন না জানি কত দুর্গম রহস্যে একে অপরকে সঙ্গ দিয়েছি। আমাদের বীরসিংহপুরের উদ্দেশ্যে এই যাত্রাও তেমনই এক রহস্যের উদ্ঘাটনের জন্য। মূলত 2 দিন আগে ওর কাছে একটা টেলিফোন আসে। তাতে জানানো হয় যে বীরসিংহপুরের জমিদার বংশের মহেন্দ্র সিংহ রায় তার পূর্বপুরুষের একটা পুরনো নথি খুঁজে পেয়েছেন। তাতে রহস্যজনকভাবে একটা ধাঁধা লেখা রয়েছে। ওনার ধারণা এটা বংশ পরম্পরায় জমিদার বাড়ির সংরক্ষিত কোনো গুপ্তধনের সন্ধান দিচ্ছে। তাই ও হয়তো ওনার সেই গুপ্তধন উদ্ধার করে দিতে পারে, এই আশা নিয়েই তিনি আমাদের আমন্ত্রণ দিয়েছেন। আমাদের কাছে আগে থেকেই ঠিকানা ছিল, তাই জিপ থামল জমিদার বাড়ির ঠিক সামনে। বাড়িটা দেখে মনে হচ্ছে বেশ পুরনো আমলের। যদিও এখন জমিদারি প্রথা সেভাবে আর নেই, তবে এটা যে গ্রামের সবথেকে ধনী ব্যক্তির বাড়ি সেটা আলাদা করে আর বলে দিতে হয় না। আমাদের অভ্যর্থনা করতে ফতুয়া পাঞ্জাবি পরে দাঁড়িয়েছিলেন মাঝবয়সী বিশ্বম্ভরবাবু। হাতে একটা অস্বাভাবিক রকমের মোটা বালা রয়েছে ও সাথে 2-1টা আংটি। ওনার সাথেই টেলিফোনে কথা হয়েছিল। উনি মহেন্দ্রবাবুর খাস লোক। আসুন আসুন, রাস্তা চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না। রতন, তোমার মনিবকে গিয়ে খবর দাও, ওনারা এসে গেছেন। আমরা বিশ্বম্ভর বাবুকে অনুসরণ করে বাড়ির ভিতরের দিকে হাঁটতে লাগলাম। সমগ্র বাড়িটি দেখে অভিভূত না হয়ে পারলাম না। আসলে জমিদার বাড়িটি একটি প্রাচীন কাঠামো, যার প্রতিটি ইটে মিশে রয়েছে নানা অতীতের গল্প। বিশাল প্রবেশদ্বারটি লোহার ও কাঠের তৈরি। সময়ের ছাপ পড়ে ম্লান হয়ে এলেও এখনও তার স্থায়িত্বের প্রমাণ বহন করছে। আমরা এখন হাঁটছি একটা প্রশস্ত উঠোনের ওপর, যেটা পুরোটাই মার্বেলের তৈরি, আর তার ঠিক মাঝে রয়েছে একটি প্রাচীন ফোয়ারা, যদিও সেটি এখন নীরব এবং অব্যবহৃত। দোতলা বিশিষ্ট বাড়িটির নিচতলায় রয়েছে স্তূপাকার পিলার বা থামের সারি। নকশায় মুঘল ও বাংলা স্থাপত্যের সংমিশ্রণ চোখে পড়ে। পুরু প্রাচীরগুলোর উপর আলো বাতাস প্রবেশের ছোট ছোট জানালার পাশাপাশি দেওয়ালে খোদাই করা রয়েছে সূক্ষ্ম নকশা, যা রাজকীয় সৌন্দর্যের পরিচয় দেয়। বিশ্বম্ভর বাবু আমাদের প্রথমেই মহেন্দ্রবাবুর কক্ষে নিয়ে গেলেন। সেখানে ঢুকতেই চোখে পড়ল সারা দেওয়াল জুড়ে সোনালি কারুকার্য, মেঝেতে মখমলের কার্পেট, আর ছাদ থেকে ঝুলছে একটা বড় মাপের ঝাড়বাতি। আসুন আসুন ব্যোমকেশ বাবু, আপনার ব্যাপারে প্রচুর প্রশংসা শুনেছি ও খবরের কাগজও পড়েছি। আজ আপনার সাথে আলাপ করা স্বাদটাও পূরণ হয়ে গেল দেখছি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কথাগুলো বলে নমস্কার জানালেন মহেন্দ্রবাবু। বয়স 50 থেকে 55-র মধ্যে, পরনে ধুতি পাঞ্জাবি, আর চোখে মুখে গাম্ভীর্য লেগে রয়েছে। কোনো রকম অস্থিরতা বা চঞ্চলতার কোনোই ছাপ নেই। আমরাও প্রতি নমস্কার জানিয়ে তার মুখোমুখি একটু তফাতেই বসলাম। ধন্যবাদ। এ আমার বন্ধু, পেশায় একজন লেখক, আর ইনি আমার ঘনিষ্ঠ বন্ধু দাসবাবু। এবার আমাকে একটু বিস্তারিতভাবে বলুন আপনার ওই নথিটার ব্যাপারে। নিশ্চয়ই। বিশু, তুমি ওনার খাবারের ব্যাপারটা একটু দেখে নাও, যেন কোনো ত্রুটি না থাকে। এটা শুনেই বিশ্বম্ভরবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন, আর মহেন্দ্রবাবু একটা জীর্ণ জরা কাগজ ওর হাতে তুলে দিলেন। ও সেটা পড়তে শুরু করল।
সূর্য উদিতে আমারে ছোঁ, অস্ত গেলে আমারে, পূর্ণতা পাই তার হাতেই, যে রাখে ভালো সবারে। ওকে দেখলাম ভ্রু কুঁচকে কাগজটার দিকেই তাকিয়ে রইল। মহেন্দ্রবাবু বলতে শুরু করলেন, অল্প বয়সেই বাবাকে হারাই। ওনার মারা যাওয়ার পর থেকে ওনার আসবাবপত্র ও ব্যবহৃত জিনিসপত্র একটি ঘরে রাখা হতো, যেটা মূলত তালাবন্ধই থাকতো। তাতে আমার, ঠাকুরদা ও তার বাবার বেশ কিছু জিনিস রাখা রয়েছে। কিছু বছর আগে আমি সে ঘরে ঢুকে জিনিসপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। নানা জিনিস ঘাঁটতে ঘাঁটতে এই বাড়ির ইতিহাস নিয়ে একটু স্মৃতিচারণে ডুবে যাই বলা চলে। তখনই আমার হাতে আসে একটা ছোট্ট লোহার সিন্দুক, আর অদ্ভুতভাবে তার মধ্যে থেকে এই কাগজটি পাওয়া যায়। আমার ধারণা এটা আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া গুপ্তধনের সন্ধান দিতে পারে। না, ওর আবভাবের কোনোই পরিবর্তন নেই। দাসবাবু বললেন, তাহলে তো ওই ঘরটাও একবার দেখতে পারলে ভালো হতো। হতে পারে আরো কোনো সূত্র পাওয়া যায়। বেশ, এতটা রাস্তা ধকল সহ্য করে এসেছেন, দুপুরের খাবারটা খেয়ে নিয়ে না হয় আমরা ওদিকে যাব। খাওয়ার টেবিলে পরিচয় হলো মহেন্দ্রবাবুর মেয়ের সাথে। পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে সঞ্চারী। তোমায় সেই বলেছিলাম না, এই যে এনারাই এসেছেন কলকাতা থেকে। আপনারাও কি ওই ধাঁধার সমাধান করতেই এসেছেন? ও কিছু বলছে না দেখে আমি বললাম, আগে হ্যাঁ। ভালো। এইটুকু বলেই অনুভূতিহীন একটা মুখ নিয়ে চেয়ার টেনে বসে গেলেন তিনি। আর আমরা খাওয়া শুরু করার পর তিনিও শুরু করলেন। সঞ্চারী দেবীর বয়স 18-19-এর আশেপাশে হবে। পরনে সাদা মখমলের সূক্ষ্ম কারুকার্য করা একটা ফ্রক। তিনি অতীব সুন্দরী, আর তার আবভাবের মধ্যেও একটা অদ্ভুত রকম মিষ্টতা রয়েছে। আমাদের আগেই খাওয়া শেষ করে দ্রুততার সাথে উঠে চলে গেলেন তিনি। মহেন্দ্রবাবু বললেন, আমার স্ত্রী ওর জন্মের কয়েক বছরের মধ্যেই মারা যান। ছোটবেলা থেকে আমি মানুষ করেছি। ও সেভাবে কারোর সাথে মিশতে পছন্দ করে না, একটু একা একা থাকতেই ভালোবাসে। সকলের খাওয়া শেষ হলে মহেন্দ্রবাবু আমাদের নিয়ে গেলেন সেই পুরনো কক্ষে, এবং বিশ্বম্ভরবাবু চাবি নিয়ে সেটি খুলে দিলেন। ভেতরে প্রবেশ করতেই পুরনো কাঠের গন্ধ এবং ধুলো আমাদের নাকে লাগল। ঘরটির ভিতর অনেক পুরনো আসবাবপত্র ছাড়াও দেওয়ালে অনেক পুরনো সদস্যদের ছবি টাঙানো ছিল। ও প্রশ্ন করল, এগুলো কার কার একটু বলতে পারেন? নিশ্চয়ই। বাদিক থেকে প্রথম ছবিটা আমার প্রপিতামহের, তারপরেরটা আমার পিতামহ, আর তার পাশেরটা আমার বাবার, আর এটা আমার বর্দা। আপনার বর্দা? কি হয়েছিল আপনার বর্দার? বীরসিংহপুর সীমানা অতিক্রম করে খানিকটা দূরে গেলেই যে গ্রাম পড়ে তার নাম মান্নানপুর। ওখানেই আমার দাদার শ্বশুর বাড়ি ছিল। স্ত্রী ও কন্যাকে নিয়ে ফেরার পথে জঙ্গলের রাস্তায় ডাকাতরা অতর্কিত আক্রমণ করে আর 3 জনকে হত্যা করে। সঙ্গে আরো যারা ছিল তাদেরও একই পরিণতি হয়। তারপর বহু বছর ধরে আশপাশের সমস্ত তল্লাট খুঁজেছি, কিন্তু নাগালে কাউকেই পাইনি। দাদার মৃত্যুর প্রতিশোধ ভাই হিসাবে নিতে ব্যর্থ হয়েছি আমি। দুঃখিত। তিনি মাথা নেড়ে চোখ মুছে ঘরটা আমাদের হাতে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন আর বললেন, আমাকে একটু বেরোতে হবে। কোনো সমস্যা হলে বিশু আপনাদের সাহায্য করবে। রাতে দেখা হচ্ছে। আমরা ঘণ্টাখানে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু এই ধাঁধার সঙ্গে সম্বন্ধীয় কোনো কিছুই সেভাবে খুঁজে পেলাম না। ও বলল, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। বিশ্বম্ভরবাবু আমাদের বিশ্রামের জন্য একে অপরের সাথে লাগোয়া আর 2টো বড় ঘরের বন্দোবস্ত করেছিলেন। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যের দিকে ও বেরিয়ে গেল, আর যাওয়ার সময় মহেন্দ্রবাবুর দেওয়া চিরকুটটা আমার হাতে দিয়ে বলে গেল, আমি যতক্ষণে ফিরবো ততক্ষণে এটা যতটা পারো পড়ো আর সমাধান করে রেখো। এমনিতেও প্রথম ভাগটা খুব একটা কঠিন নয়। মানে? তার মানে কি ও ধাঁধার প্রথম বাগটা এর মধ্যেই ধরে ফেলেছে? আমিও আর সময় নষ্ট করলাম না। দাসবাবুর সাথে মিলে গোটা সন্ধে ভোর ধাঁধাটার চুলচেরা বিশ্লেষণ করে কাটিয়ে দিলাম।
সূর্য উদিতে আমারে ছুঁয়ো, অস্ত গেলে আমারে, পূর্ণতা পাই তার হাতেই, যে রাখে ভালো সবারই। বারবার মাথার মধ্যে একই জিনিস ঘুরপাক খাইয়ে খাইয়ে শেষমেশ খানিকটা উদ্ধার করতে পারলাম। ওর দেখা পেলাম একেবারে রাতের খাবার টেবিলে। খাওয়া শেষ করে ঘরে এসে সে প্রশ্ন করলো, তারপর কতটা সমাধান হলো? প্রথম লাইনটার মানে আমি খানিকটা ধরতে পেরেছি। আমি আর দাসবাবু মিলে মূলত দুরকম সম্ভাবনার কথা ভেবেছি। শুনি। দেখো, এক হতে পারে সূর্য উদয়ের সময় এমন কোনো বিশেষ জায়গা দেখা যায় যেটা অন্য সময় হয়তো দেখা যায় না। সেক্ষেত্রে সূর্যোদয়ের সময়ই আমাদের সেখানে পৌঁছতে হবে। আবার একই রকমভাবে সূর্য যখন অস্ত যায় তখন হয়তো একটা বিশেষ কোনো জায়গা আবিষ্কার করা সম্ভব, যেটা আমাদের সূর্যাস্তের সময়ই আবিষ্কার করতে হবে। আর আরেকটা? এমনও হতে পারে যে সূর্য যেদিকে ওঠে সেদিকে আমাদের কিছু খুঁজতে হবে। সেটা কোনো নির্দিষ্ট সময় নয়, যে কোনো সময়ই হতে পারে। আবার একইভাবে সূর্য যেদিকে অস্ত যায় সেদিকেও আমাদের কিছু একটা খুঁজতে হবে। মানে পূর্ব এবং পশ্চিম দুদিকেই আমাদের ধাঁধা সূত্র রয়েছে। বাহ, আপনারা দুটিতে মিলে একেবারে কামাল করে দিয়েছেন দেখছি। আমি বেশ খুশি হয়ে গেলাম। দাসবাবু দেখি মাথা উঁচিয়ে বলল, এত বছর পুলিশের চাকরিতে ছুটোছুটি করতে করতে মাথায় টাক পড়ার জো হলো, তাই এইটুকু তো করাই যায়। এ আর কি এমন? আর শেষে দুটো লাইন? সবই তো হলো, শুধু ওইখানটাতে গিয়েই একটু আটকে গেল। মানে ওই আর কি। পূর্ণতা পাই তার হাতেই, যে রাখে ভালো সবারই। এটার আক্ষরিক অর্থ তো খুবই সোজা, কিন্তু কি বোঝাতে চাইছে বা কোন দিকে ইঙ্গিত করছে সেটা ধরতে পারছি না। বেশ, যতটা করেছিস সেটাও কম নয়। কিন্তু তুমি সারা সন্ধেভর কোথায় কাটিয়ে এলে বলো তো? হ্যাঁ ব্যোমকেশ, তুমি কি কিছু জানতে পেরেছো? তাহলে আমাদেরও বলো। সেটা কালই বলবো না হয়, আজকে অনেক রাত হয়েছে, আর দেরি করে কাজ নেই। শুভরাত্রি। এই বলে সে ঘুমোতে চলে গেল। আমাদেরও অগত্যা সেটাই করতে হলো। পরদিন সকালবেলা ও বলল, সে নিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে যেতে পারেন দাসবাবু। বিশ্বম্বরবাবু আমাদের দুপুরের খাবারটা সঙ্গেই পাঠিয়ে দেবেন। তা বেশ, তা বেশ। আগের দিন তাড়াহুড়ে হয়তো ঠিকভাবে লক্ষ্য করা হয়নি, কিন্তু আজ গ্রামের কাঁচা রাস্তায় হাঁটতে গিয়ে আশেপাশের সরলতা ও প্রাকৃতিক সৌন্দর্য রীতিমতো মন কাড়ল। ও জিপ নিতে বারণ করেছিল, অহেতুক লোকের দৃষ্টি আকর্ষণ হবে বলে। গ্রামের রাস্তাটা একটু এঁকে বেঁকে চলেছে। মাঝে মাঝে খোলা মাঠ, কাঁঠাল, আম ও তালগাছের সারি। বাতাসেও যেন মাটির গন্ধ আর সতেজতা মিশে আছে। গরুর গলায় বাঁধা ঘণ্টার শব্দ, পাখির শব্দ, আশেপাশের লোকজনের নিত্য প্রয়োজনীয় কথাবার্তা বেশ ভালো রকমই কানে আসছে। তোর বৌদি তো আজ থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে। আমাকে বাজারে পাঠালো এই সমস্ত জিনিসগুলো আবার কিনে নিয়ে যেতে। তা যাই বলো, বছরের এই বিশেষ দিনটার জন্য কিন্তু আমরা গ্রামের সকলেই অনেক উৎসাহের সাথে অপেক্ষা করি। জয় মা। দুটো লোক আমাদের পাশ দিয়ে যেতে যেতেই কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিল, যেটায় দাসবাবু বেশ আগ্রহ প্রকাশ করে বললেন, আচ্ছা বলছি ভাই, কোনো উৎসব হওয়ার কথা আছে নাকি? আসলে আমরা কদিনের জন্য বেড়াতে এসেছি তো, তাহলে আমরাও যেতাম আর কি। ও না না, গ্রামের দক্ষিণে যেতে একটা ঘন জঙ্গল পড়ে। সেই জঙ্গলেরই বেশ ভেতরের দিকে দেবী ঝিংলেশ্বরীর জাগ্রত মন্দির, 100 বছরেরও পুরনো। প্রতি বছর ধুমধাম করে কালকের দিনে পুজো হয়। আসলে মা সকলকে ভালো রাখেন, সকলে মঙ্গল করেন। সেই জন্যেই গ্রামের সকলেও খুব উৎসাহী থাকে এই দিনটার জন্য আর কি। হ্যাঁ, আপনারাও আসুন না, ভালো লাগবে। তা আপনারা কার অতিথি? আমরা মহেন্দ্রবাবুর বাড়িতে উঠেছি গতকাল থেকে। ওর উত্তরটা শোনার পর যে লোক দুজনকে ভীষণ মিশুকে ও অমায়িক মনে হচ্ছিল, তারাই নিজেদের মধ্যে চোখাচোখি করে খুবই নিচু স্বরে কিছু একটা বলা কওয়া করে দ্রুততার সাথে স্থান ত্যাগ করল। এটা কি হলো? মহেন্দ্রবাবুর কথা শুনে লোক দুটো এভাবে চলে গেল কেন? একটু বেশি বড় বাড়ির অতিথি ভেবে হয়তো আমাদের সাথে সেভাবে আর কথাবার্তায় জড়াতে চাইনি। তা ব্যোমকেশ,
তুমি তো বললে না আমরা কোথায় যাচ্ছি? গতকাল বেরিয়ে আমি খোঁজ নিয়ে দেখেছি জমিদার বাড়িটির ঠিক পূর্ব দিক বরাবর গ্রামের শেষ সীমান্তে একটা পুরনো ভগ্ন স্তূপাকার বাড়ি আছে, আর একইভাবে গ্রামের পশ্চিম সীমান্তে আছে একটা ভাঙা মন্দির। আমার আন্দাজ যদি সঠিক হয় তবে এই দুটো জায়গায় কিছু সূত্র পাওয়া গেলেও যেতে পারে। বুঝলাম ও এটার ব্যাপারে খোঁজ নিতেই কাল বেরিয়েছিল। গ্রামের সীমান্তের দিকে খানিকটা গেলেই গাছগাছালি এত ঘন হয়ে ওঠে যে ছোটখাটো জঙ্গল মনে হয়। সেখানে আশেপাশে দু একটা বাড়ি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও লোকজন সেভাবে দেখা যায় না। তাই আমরা যত আমাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম ততই মানুষজন ও গ্রামের চিহ্ন যেন মলিন হয়ে এলো। হঠাৎই আশেপাশের ঝোপঝাড় থেকে একজন ঝাঁপিয়ে পড়ে আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে আমরা সজাগ হয়ে তিনজন তিন দিকে ছিটকে দাঁড়ালাম। একটা ছিন্ন মলিন বস্ত্রে, এক মুখ দাড়ি, মাথা ভরা উস্কো খুস্কো চুল আর নোংরা কাপড় জড়ানো পাগলাটে কোছের লোক। দাসবাবু বিস্ময় কাটিয়ে দাপটের সাথে বললেন, এই কি হচ্ছে? হ্যাঁ, এটা কি ধরনের অসভ্যতা? এই দেখো, আমার কাছে রুটি আছে। তোমরা তোমরা রুটি খাবে? খাবে? বলেই সে নিজের ঝোলা থেকে একটা রুটি বার করে দেখালো। দাসবাবু আবারও ঝাঁঝিয়ে উঠলেন। সরে যা, তুই সরবি নাকি আমি এসে সরাবো? বুঝলাম দাসবাবু ঘটনাটায় বেশ বিরক্ত হয়েছেন। ওদিকে ওর চোখের দৃষ্টি স্থির ও তীক্ষ্ণ। সে শান্ত গলায় বলল, না, আমাদের কিছুই লাগবে না। যাক, তাহলে তাহলে এটা না হয় আমি খাবো। কিন্তু কিন্তু তোমরা যাচ্ছ কোথায় গো? ব্যোমকেশ, এ ভালো কথায় বোঝার নয়, বলছি শোনো। এরপর পাগলটা দেখে আমাদের তিনজনকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, বলবে না? ঠিকই আছে। তারপর পাশ কাটিয়ে চলে গেল। ও আবার দ্রুত বেগে হাঁটা লাগালো। আমরাও পিছু নিলাম। আরও খানিকক্ষণ হাঁটার পর শেষমেশ পৌঁছলাম সেই ভগ্নপ্রায় পুরনো বাড়িটির কাছে। সত্যি এটাকে বাড়ি কম একটা ভগ্নস্তূপ বলাই চলে। এসবে ভাবছি তখন ও বলল, গতকাল মহেন্দ্রবাবুর সঙ্গে কথা হতে উনি বললেন ওনার বাবার আমলে শিকার করতে এসে বিশ্রাম নেওয়ার জন্যই বাড়িটি ব্যবহার করা হতো। যদিও ওনার ছোটবেলায় উনি এসব দেখেননি, শুধুই গল্প শুনেছেন আর কি। বহু বছর যে কোনো রক্ষণাবেক্ষণ হয়নি সে তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমরা এখানে খুঁজছিটা কি? কোনো পুরনো নথি, কোনো ধাঁধা, কোনো সূত্র, কোনো পাথর ফলক বা কিছু খোদাই করার সংকেত, যে কোনো কিছু থাকতে পারে। আমাদের সবটা তন্ন তন্ন করে খুঁজতে হবে। তবে হ্যাঁ, বাড়ির যে অবস্থা তাতে সাপখোপ বাসা বাঁধাটা খুব স্বাভাবিক। সে বিষয়ে সাবধান থাকতে হবে। আর মাথার উপর যেটুকু ছাদ বেঁচে আছে সেটিও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই আমি বলবো তুই আর দাসবাবু আশপাশটা ভালোভাবে দেখ, যদি কিছু পাওয়া যায়। বাড়ির ভেতরটা আমি দেখছি। এটা আবার কেমন কথা হলো? যথেষ্ট বড় জায়গা, সবাই মিলে খুঁজলে তাড়াতাড়ি হবে, আমিও সাহায্য করব। কিন্তু হ্যাঁ, আমি খেয়াল রাখবো, আমি কথা দিচ্ছি। তবে আর কি, লেগে পড়া যাক। আমরা খুঁজতে শুরু করলাম। বাড়িতে ঢুকতেই কতগুলো চামচিকে শব্দ করে এদিক ওদিক দিয়ে বিচ্ছিন্নভাবে বেরিয়ে গেল। গোটা বাড়িটা ময়লা আর ধুলোর পরত জমে বিবর্ণ হয়ে গেছে। কাঠের জানলাগুলোতেও শুধু ফ্রেমটাই অবশিষ্ট। পলেস্তারা খসে ইটের রুক্ষ চেহারা বেরিয়ে পড়েছে। দেওয়ালেও শ্যাওলার দাগ। তাদের কড়িকাঠগুলো ফাটল ধরে বেশ খানিকটা করে ঝুলে গেছে। সারা ঘর ভর্তি মাকড়সার জাল, কিছু কাছের পাত্র যা আজ ভাঙা। ঝাড়বাতিটাও এক কোণে হেলে পড়েছে। যা কিছু লোহার সামগ্রী তার সবেতেই মরচে পড়েছে। আমাদের খোঁজ চলল প্রায় কয়েক ঘন্টা ধরে। হঠাৎ বারান্দা থেকে একটু দূরের ঘরটায় দেখলাম দাসবাবু একটা চামচিকেকে মুখের সামনে থেকে তাড়াতে তাড়াতে অন্যমনস্ক হয়ে চৌকাঠে হোঁচট খেয়ে পাশের একটা আলমারিতে গিয়ে পড়লেন। সাথে সাথেই বহু পুরনো আলমারিটা প্রচণ্ড শব্দ করে পড়ল মাটিতে। তার অবশিষ্ট কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাথে তার মধ্যেকার দু চারটে মরচে ধরা বাসনও গড়িয়ে পড়ল। ও পাশের ঘর থেকে দৌড়ে এলো। কি হলো, সবাই ঠিক আছে? এই মুখের সামনে থেকে চামচিকেটাকে তাড়াতে গিয়ে কি বিভ্রাট হয়ে গেল বলতো। এই বলে দাসবাবু ঘর থেকে বেরিয়ে গেল। মোটামুটি সব ঘরই দেখা শেষ। এবার কি করণীয় সেটাই ভাবছি,
ঠিক তখনই ওকে দেখলাম পড়ে যাওয়া আলমারির পেছনের ধুলোমাখা দেওয়ালটা বেশ সূক্ষ্ম নজরে দেখতে লাগলো। বিভ্রাট নয় মশাই, আপনি কাজের কাজই করেছেন। বলে সেই ধুলোটা ভালো করে পরিষ্কার করতে দেখলাম দেওয়ালের গায়ে স্পষ্ট খোদাই করা রয়েছে দুটো লাইন। 4 পায়ে 4 টান দিলে গুপ্ত দুয়ার যাবে খুলে। আরেকটা ধাঁধা। কি বলছো গো ব্যোমকেশ? ও তার নোটবুকটা বার করে ঝটপট সেটা লিখে নিল। তারপর বলল, এবার যেখানকার জিনিস সেখানে আবার সুষ্ঠুভাবে রেখে দেওয়াই শ্রেয়। হাত লাগা। বলে আলমারিটা ধরে তুলতে লাগলো। তিনজনের প্রয়াসে সেটিকে আবার যথাস্থানে রাখা হলো। ও বলল, এবার পশ্চিমের ভাঙা মন্দিরে যাওয়ার পালা। আমরা ঠিক রাস্তাতেই আছি। আমারও মনে হয়েছিল আলমারিটা একবার সরিয়ে দেখলে হয়, তার মাঝেই এসব হয়ে গেল। যাক, একটা সমস্যা তো মিটলো। আপনার ওই চামচিকে ধন্যবাদ দিন। তা যা বলেছ। পশ্চিমে ভাঙা মন্দিরের দিকে যাওয়ার পথে মাঝে এক জায়গায় থেমে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। এদিকের মন্দিরের আশেপাশের এলাকাটাও বেশ জঙ্গল সংলগ্ন। আমরা যতক্ষণে পৌঁছলাম ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। হাতে কিন্তু বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি অন্ধকার নামবে। তার আগে আমাদের কাজ মিটিয়ে বেরোতে হবে। আমরা সেই মতো মন্দিরের আশপাশটা ও মন্দিরের ভিতরে আমাদের খোঁজ চালাতে লাগলাম। মন্দিরের প্রবেশদ্বারের উপর ভাঙাচোরা কারুকার্য আজও কোনো মতে দেখা যায়। মন্দিরের গর্ভগৃহে কোনো মূর্তি নেই, শুধু এককালে পুজো হতো সেই চিহ্ন হিসেবে কিছু পুরনো সামগ্রী, চুন সুরকির আস্তরণ খসে গিয়ে খাঁজ তৈরি হওয়া বেদিটি রয়েছে। মন্দিরের যত ভেতরে ঢোকা হয় ততই যেন একটা রহস্যময় শীতল পরিবেশ অনুভূত হয়, সম্ভবত বহুদিন ব্যবহার না হওয়ারই ফল। জায়গায় জায়গায় মেঝেতে গর্ত তৈরি হয়েছে, কোনো কোনো জায়গায় তো সেখান দিয়ে গাছপালাও ফুটে বেরিয়েছে। আশেপাশের পাথর ও দেওয়ালগুলো এখন শ্যাওলার অধীনে। এসবের মাঝেই কিছু না কিছু থাকবে এসব ভাবতে ভাবতে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করছি। ঠিক তখনই হঠাৎ করে ছাদের ওপর একটা ভারী কিছুর শব্দ হলো। আমি চেঁচিয়ে বললাম, মন্দির ভেঙে পড়ছে, সবাই বেরিয়ে এসো। বলতেই দাসবাবুও বাইরের দিকে দৌড় দিল। বাইরে এসে দেখি ও মন্দিরের ছাদের ওপর থেকে আমার কথা শুনে হাসছে। যাক, এটা নিয়ে আর মজা করব না, কারণ পরিস্থিতি সচেতন হওয়া ভালো। তবে মন্দির ভেঙে পড়েনি, উপরে বেশ কিছু পাথর রাখা ছিল, আমি সেগুলো সরিয়ে দেখছিলাম আর কি। বাপরে, আমি তো ভাবলাম আজ হয়ে গেল বুঝি। যাক, কিছু পেলে? এখনো তো না, দেখছি। কথাটা বলে ও একের পর এক পাথর সরিয়ে সরিয়ে দেখতে লাগলো। দাসবাবু বললেন, ব্যোমকেশ, এই মন্দিরটা তো বহু পুরনো মনে হচ্ছে। এত বড় মন্দির এরকম পরিত্যক্ত পড়ে আছে। গতকালই কোথায় কোথায় যাব সেটা নিয়ে মহেন্দ্রবাবুর সঙ্গে কথা হচ্ছিল। উনি তখনই বললেন, আপনি পশ্চিমে যে ভাঙা মন্দিরটার ব্যাপারে জিজ্ঞাসা করছেন, আগে ওটাই ছিল দেবী ঝিংলেশ্বরীর আসল মন্দির। বাবার মুখে গল্প শোনা, ঠাকুরদা নাকি একদিন স্বপ্নাদেশ পান মন্দিরটিকে দক্ষিণের জঙ্গলের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। প্রথমে তিনি বিষয়টা অতটা গুরুত্ব দেননি, কিন্তু পরে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। শেষে যখন কবিরাজ বদ্যি অনেক করেও কোনো রকম কাজ করতে পারল না, তখন ওনার মনে হয় হয়তো স্বপ্নাদেশটা না মানার কারণেই এমন হচ্ছে। তাই শেষ চেষ্টা করতে নতুন করে জঙ্গলের মাঝে দেবীর মন্দির প্রতিষ্ঠিত করা হয়, আর জঙ্গলটার নাম হয় ঝিংলার জঙ্গল। পশ্চিমের মন্দিরের দেবী মূর্তিটাই নতুন মন্দিরে প্রতিস্থাপিত হয়েছে, আর অন্যদিকে পরিচর্যার অভাবে পড়ে থেকে পশ্চিমের মন্দিরটা নষ্ট হয়ে যায়। আর যদিও আমি এসব মানি না, কিন্তু ঠাকুরদার শরীর নাকি পুনরায় সুস্থ হয়ে গিয়েছিল এবং তারপর বহু বছর উনি বেঁচেও ছিলেন। ঠিক সেই কারণেই আজ মন্দিরটার এমন হাল। বুঝলেন দাসবাবু? বাহ, এর পিছনেও এত দারুণ ইতিহাস আছে। কিন্তু ব্যোমকেশ, এখানে এসে কাজের কাজ তো কিছুই হলো না। কে বলল? বলেই ও মন্দিরের সাথে লাগোয়া পিছনের একটা গাছের দিকে নির্দেশ করে বলল, গাছে উঠতে পারেন? তাহলে ওটা দিয়ে উঠে আসুন। এই বয়সে এসে আর যাই হোক, গাছে উঠতে বলো না দয়া করে, ওটি একটু বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু আমার আর বুঝতে বাকি নেই ও নিশ্চয়ই এমন কিছু সন্ধান পেয়েছে যা এই রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
কলকাতা শহরে থাকলেও এরকম পরিস্থিতির মোকাবিলা করার অভ্যেস ও আমাকে করিয়েছে, তাই আমার জন্য খুব একটা সমস্যা হলো না গাছ বেয়ে উঠে মন্দিরের উপরে পৌঁছতে। কিন্তু মন্দিরের উপরে ওঠার পর ও আমাকে যা দেখালো তা দেখে আমার বিস্ময় যেন কাটতেই চায় না। গোধূলিবেলার সামান্য আলোয় আমি দেখলাম ছাদের উপর খোদাই করে লেখা আছে, শিলারাশির ভার মুক্ত হতে সোনা মানিক পাবে ছুঁতে। ও তার ছোট্ট নোটবুকটা আবারও একবার বের করে সেটা লিখে নিল। তারপর তার উপরে যেমন তেমন পাথরটা আবার চাপা দিয়ে গাছ বেয়ে নিচে নেমে এলো। আমিও তাই করলাম। হঠাৎই লক্ষ্য করলাম পাশের জঙ্গলে একটা নড়াচড়ার শব্দ। আমরা একত্রে সেদিকে তাকাতেই দেখলাম একটা লোক দৌড়ে পালিয়ে গেল। এটা তো সেই পাগলটা নয়? না, খুবই স্বাভাবিক জামা কাপড় পরা অন্য একটা লোক, মুখে কালো কাপড় দেওয়া ছিল। তার মানে কি নজর রাখছিল এতক্ষণ? আমাদের কথা শেষ হতে না হতেই ও দৌড়ে গেল সেদিকে। আমিও তার পেছনে গেলাম, আর আমার পেছনে দাসবাবু। কিন্তু খানিকটা এগিয়ে এসেও আশেপাশে কাউকেই দেখা গেল না। ও শুধু বলল, বুঝলে ভাইয়া, রহস্যটা যতটা দেখা যাচ্ছে আসলে তার চেয়ে অনেক বেশি। এখন বাড়ি চল। বাড়ি ফিরে মহেন্দ্রবাবুর সাথে দেখা হয়ে গেল। তিনি তাড়াহুড়ো করে কোথাও একটা বেরোচ্ছিলেন। ও তাকে থামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা মহেন্দ্রবাবু, আপনার স্ত্রীর নাম কি ছিল? চোখের সামনে দেখলাম মহেন্দ্রবাবুর মুখটা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গেল। তারপর আবার নিজেকে সংযত করে তিনি বললেন, শুক্লা দেবী। কেন বলুন তো? আর আপনার দাদার? হৈমন্তী দেবী। হঠাৎ এই প্রশ্ন? আসলে ওনাদের কোনো স্মৃতি এই বাড়িতে দেখলাম না তো, তাই একটু জানতে কৌতূহল হলো আর কি। বলে সে কথা না বাড়িয়ে ভেতরে চলে গেল। ঘরে এসে সে আর কারো সাথেই কোনো কথা বলল না। এক কোণে ওই ছোট্ট চিরকুট আর তার নোটবুকটার দিকে একদৃষ্টে তাকিয়ে বসে রইল। কিন্তু আমার মনে তখন অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমাদের কেই বা অনুসরণ করছিল? চিরকুটের ধাঁধাটার দ্বিতীয় অংশটার মানে কি? নতুন যে ধাঁধাগুলো পাওয়া গেল সেটারই বা গুপ্তধনের সাথে কি সম্বন্ধ? আদেও কি কোনো গুপ্তধন আছে? কিন্তু সবকটা প্রশ্নই মনের মধ্যে চেপে রাখতে হলো, কারণ এখন ওকে ঘাঁটানো ঠিক হবে না। শেষমেশ রাতে খাবার পর সে আমার সাথে বসল। চার পায়ে চার টান দিলে গুপ্ত দুয়ার যাবে খুলে, শিলারাশির ভার মুক্ত হতে সোনা মানিক পাবে ছুঁতে। এটার মানে আমি বুঝে নিয়েছি, এটা আসলে দুটো আলাদা আলাদা নয়, একটাই ধাঁধা যেটা একটা জিনিসকেই নির্দেশ করছে। তাহলে কি আমাদের এই ধাঁধাটার মাধ্যমে গুপ্তধন খুঁজতে হবে? হ্যাঁ, কিন্তু প্রথম যেটা ছিল, সূর্য উদিতে আমারে ছুঁয়ো, অস্ত গেলে আমারে, পূর্ণতা পায় তার হাতেই, যে রাখে ভালো সবারে। এর প্রথম দুটো লাইন তো উদ্ধার হলো, কিন্তু শেষের দুটো ভাবতে হবে, ওটাই ভাবতে হবে। কিছু তো একটা জিনিস আছে যেটা দেখেও দেখা যাচ্ছে না, আর কোনো একটা স্থান বা কোনো একটা কিছু নির্দেশ করছে, যেটা পেলেই আমরা বাকি ধাঁধাটার মাধ্যমে আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছতেই পারবো। পূর্ণতা পাই তার হাতেই, যে রাখে ভালো সবারে। কি হতে পারে? আমি বলি কি, কাল তো একটা পুজো আছে। সবাই তো বলল দেবী ঝিংলেশ্বরী কতটা জাগ্রত, ওখানে বরং একটা পুজো দিয়ে আসি। হতেই পারে উনি কোনো রাস্তা দেখান। এতক্ষণ ও মাথা নিচু করে বসেছিল। হঠাৎ সে মাথা তুলে দাসবাবুর দিকে তাকালো। তার চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক তো, ঠিকই তো বলেছেন। আমি এটা কি করে মিস করতে পারি? ছি 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 ছি। আমি তো কিছুই বুঝলাম না, তাই বললাম, মানে কি মিস করার কথা বলছো তুমি? তোমার মনে আছে বন্ধু, সকালবেলা যে লোকগুলোর সঙ্গে দাসবাবু কথা বলছিলেন তারা কালকের পুজোর ব্যাপারে কি বলছিল? মানে ওরা কেন পুজোটা দেয় সে ব্যাপারে কি বলেছিল? আমি মনে করতে করতে নিচু স্বরে বললাম, মা সকলকে ভালো রাখেন, মা সবার মঙ্গল করেন, তাই পূর্ণতা পাই তার হাতেই, যে রাখে ভালো সবারে। কথাটা মনে করে আওড়ানোর সাথে সাথেই আমার নিজের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমিও বিস্ময়ে অভিভূত চোখ নিয়ে ওর দিকে তাকালাম, আর ওর ঠোঁটের কোণে লক্ষ্য করলাম একটা মৃদু হাসি। এই হাসিটার সাথে আমি পূর্ব পরিচিত। এটা রহস্য সমাধানের হাসি, সত্য উন্মোচনের হাসি।
পরদিন সকালবেলা জলখাবার সেরে আমরা সোজা চলে গেলাম ঝিংলার জঙ্গলে। মন্দিরের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি কালকে সেই পাগলটা দৌড়ে আমাদের দিকেই আসছে, আর পিছনে দু একটা কচিকাঁচা বাচ্চা ছোট ছোট ইটের টুকরো নিয়ে তাড়া করছে, আর দূরে মন্দির থেকে পুরোহিত মশাই চেঁচাচ্ছেন, ওরম করিস নি রে তোরা, ওকে যেতে দে, ওরম করতে নেই। আমরা নিজেদের প্রস্তুত করি, তার আগেই পাগলটা এসে ধাক্কা মারল ওকে। কেউই পড়ল না, শুধু দুজন দুদিকে হালকা ছিটকে গেল। হালকা হেসে মাপছে এসে আবার দৌড়ালো পেছন পেছন বাচ্চাগুলো। ওর চোখের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে উঠল। সে এক দৃষ্টে পাগলটার দিকে চেয়ে থেকে নিজের বাম হাতটা পকেটে ঢোকালো, তারপর মৃদু হেসে বের করে আনলো সেখান থেকে একটা চিরকুট। এই চিরকুটটা তো আগে দেখিনি, এটা তো মহেন্দ্রবাবুর দেওয়া বা ওর নোটবুকের পাতার অংশ নয়। সে সেটাকে আবার যথাস্থানে ঢুকিয়ে এগিয়ে চলল মন্দিরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে পুরোহিত মশাইয়ের সাথে নমস্কার বিনিময় করে ও প্রশ্ন করল, পুরোহিত মশাই, এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনি কিছু জানেন? তোমরা শুনবে? আগে হ্যাঁ ঠাকুর মশাই, আপনি বলুন না। তৎকালীন জমিদার দ্বিজেন্দ্র সিংহ রায়ের আদেশে মা ঝিঙ্গলেশ্বরীকে দুর্গাপূজার সময় প্রতিস্থাপন করে পূজা করা হয়। এই মন্দিরের মা ঝিঙ্গলেশ্বরী আমিষভোজী। নিত্য মাছ, কাঁকড়া, মুরগির মাংস ভোগ হিসেবে মাকে প্রদান করা হয়। মায়ের আদেশ অনুসারে যে কোনো বারোয়ারি কালী পুজো এই গ্রামে করা নিষিদ্ধ। এমনিতে যে কোনো শুভ কাজের পূর্বে মায়ের পুজো দিয়েই শুভ কাজের শুভারম্ভ করা হয়। আসলে মায়ের পুজো আগে হতো পশ্চিমের মন্দিরে, তারপর জমিদার বাবুর স্বপ্নাদেশ আসার পর এখানে নতুন করে মন্দিরটি প্রতিস্থাপন করা হয়। তা বাবা, তোমরা কোথা থেকে আসছো? আমি ওর দিকে তাকালাম, সেই উত্তর দিল, আমরা মহেন্দ্রবাবুর অতিথি, কলকাতা থেকে আসছি। এতক্ষণ লাল ধুতি ও উত্তরীয় পরিহিত পুরোহিত মশাইয়ের মুখে একটা প্রশান্তির ছাপ ছিল, কিন্তু ওর মুখে কথাটা শোনা মাত্র তার মুখের ভাব পরিবর্তন হলো। সে শুধু বলল, ও। তারপর গ্রামের দিকে হাঁটা লাগালো। আমরা তিনজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। একটা লোক কোথা থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে পুরোহিত মশাই রাস্তা আটকে বলল, ঠাকুর, অনিষ্ট হয়ে গেছে ঠাকুর। কি হলো? লাঠি বুড়োর ভূত ফিরে এসেছে ঠাকুর। কি যাতা বলছিস? হ্যাঁ ঠাকুর, গতকাল মাঝরাতে চাঁপাশায় আমি জঙ্গলের ভেতরে গিয়েছিলাম। ওই যেদিকে লাঠি বুড়োর কুঠি ছিল সেদিকে। হঠাৎ দেখি দূর থেকে লাঠি ঘোরানোর শব্দ আসছে। আমি উঠে গিয়ে দেখতে যাই। গিয়ে দেখি ঠিক লাঠি বুড়ো যেভাবে চালাতো সেভাবেই অভ্যেস করছে। মাঝরাতে সে তার কুঠির সামনে দাঁড়িয়ে সব করছিল। আমি নিজের চোখে দেখেছি ঠাকুর। বিগত 19 বছরে কেউ তাকে দেখেনি, কিন্তু আমার মনে হয় সে ভূত হয়ে ফিরে এসেছে ঠাকুর। তার বাড়ির মায়া সে ত্যাগ করতে পারেনি। তুই কি করলি তারপর? আমি তো পড়ি কি মরি করে দৌড় দিলাম। কাল কি তুই আবার নেশা করেছিলি? সে সে একটু করেছিলাম, কিন্তু বিশ্বাস করো ঠাকুর, আমি সত্যি বলছি। বুঝেছি, চল, আজকে মায়ের পুজো আছে, সব ঠিক হয়ে যাবে। বলে পুরোহিত মশাই তাকেও সঙ্গে করে নিয়ে চলে গেলেন। দূর থেকে দাঁড়িয়ে আমরা তিনজনই সমস্ত কথোপকথন শুনলাম। আমার মনে হলো, এই লাঠি বুড়োটা আবার কি? ও বলল, তোরা বাড়ি ফিরে যা, আমার কিছু কাজ আছে। তারপর রাতের বেলা পুজো আছে, আমাদের সবাইকে থাকতে হবে। আমি তার আগেই ফিরে আসবো। ব্যোমকেশ, দেবী মায়ের মন্দির আমাদের চোখের সামনে, গুপ্তধন উদ্ধারের কি হবে? ও শুধু বলল, শুনলেন না, পুরোহিত মশাই বলে গেলেন, মায়ের পুজো না দিয়ে শুভ কাজের শুভারম্ভ হয় না। তার এই কথাটায় আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। সত্যি কি যে হতে চলেছে। আর হ্যাঁ দাসবাবু, আমি মাঝে এসে একবার হয়তো আপনার জিপটা নিয়ে যাব, আর প্রয়োজন পড়লে আপনাকেও। আচ্ছা,
আমরা বাড়ি ফিরে ওর অপেক্ষায় বসে রইলাম। সে তার কথা মতো মাঝে এসে একবার জিপটাও নিয়ে গেল। দুপুরে খাওয়ার সময়ও সে আসেনি। শেষে বিকেলের দিকে এসে দাসবাবুকেও নিয়ে গেল। আমি আর বসে থাকতে না পেরে দোতলার বারান্দায় গেলাম। এখান থেকে পেছনের বাগানটা বেশ ভালো রকমই দেখা যায়। বাগানের চতুর্দিক ঘিরে রয়েছে নানান গাছের সারি। যতই হোক, শহরের পরিবেশ আর এখানের পরিবেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এত দ্বন্দ্ব, এত অশান্তির মাঝেও দূর আকাশের দিকে চেয়ে থাকতে থাকতে হালকা হাওয়ায় মনটা যেন শান্ত হয়ে গেল। হুঁশ ফিরল একটা আকস্মিক মেয়েলি চিৎকারে। বাগান থেকেই চিৎকারটা এলো না। দৌড়ে রেলিংয়ের ধারে গিয়ে দেখি সঞ্চারী দেবী বাগানের মাটিতে পড়ে দুহাতে নিজের পা চেপে গোঙাচ্ছেন। সর্বনাশ! সাপে কাটল নাকি? আমি হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে গেলাম বাগানের দিকে। কাছাকাছি পৌঁছে দেখলাম পায়ের পাতায় দুটো বড় মাপের কাঁটা ফুটেছে। একটু হয়তো লাগবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, বলেই আমি বাঁ হাতে পায়ের পাতাটা শক্ত করে ধরে দুটো কাঁটা পরপর বের করে দিলাম। সঞ্চারী দেবী দাঁতে দাঁত চেপে নিলেন, কিন্তু কোনো শব্দ করলেন না। তারপর উঠে দাঁড়িয়ে নিজেই হেঁটে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পায়ের পাতায় ব্যথা পেয়ে ভারসাম্য হারালেন। আমি তৎক্ষণাৎ তাকে ধরে নিয়ে বললাম, এখন আপনি স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। বাম পায়ের পাতা ফেললেও ডান পায়ের গোড়ালির উপর ভর দিয়েই হাঁটুন। আমি হাতটা ধরছি আপনার সুবিধের জন্য। তিনি আর কোনো কথা না বলে ধীরে ধীরে হাঁটায় মনোযোগ দিলেন। অন্দরমহলে পৌঁছাতেই একজন পরিচারিকা আমাকে ওনাকে ওভাবে ধরে আনতে দেখে আর ওনার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দেখে দৌড়ে এলেন। কি হয়েছে দিদিমণির? বাগানে হাঁটতে গিয়ে পায়ে কাটা ফুটেছে, যদিও সেগুলো এখন বের করে দেওয়া হয়েছে। সে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি একটু গরম জল করে আনছি, তারপর ধুয়ে আমি ওষুধ লাগিয়ে দেব। ওনাকে ঘরে বসিয়ে আমি চলেই আসছিলাম, উনি বললেন, ধন্যবাদ। আমি হাসি মুখে মাথা নাড়লাম। আপনিও কি গোয়েন্দা? আগে না, আমি গোয়েন্দা তো নই, তবে গোয়েন্দার সহকারী বলা যেতেই পারে, আর পেশায় একজন লেখক। আচ্ছা। ওখান থেকে চলে এসে একটু বারান্দায় বসলাম। খেয়াল পড়ল প্রায় সন্ধে হতে যায়, ও এখনো ফেরেনি। কি জানি কোথায় আছে। তারপর বিধাতার হাতে নিজের ভাগ্যকে ছেড়ে দিয়েছিলাম। যেখানে ঘটনাটা ঘটেছিল তার একটুখানি দূরেই ছিল লাঠি বুড়োর কুঁড়ে ঘর। তিনি শোরগোলের আওয়াজ পেয়ে ছুটে আসেন। তিনি যতটাই পরাক্রমী ছিলেন ততটাই ছিলেন ন্যায়াধীশ। 5 জন লেঠেলকেই তিনি গুরুতরভাবে আহত করেন। যদিও তিনি নিজেও বেশ আহত হন, কিন্তু শেষ অবধি আরও লোকবল চলে আসে, তাতে লেঠেলরা ফিরে যায়। গ্রামে সবাই জানতো যে আমি আর আমার মেয়ে দুজনেই আমার স্বামীর সাথে সেদিন ডাকাতদের হাতে মারা গিয়েছিলাম। কিন্তু সেদিন আমায় জীবিত দেখে উনি আমাকে বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ হন। উনি আমার স্বামীকে ভীষণ শ্রদ্ধা করতেন, কারণ প্রথম জীবনে উনি ডাকাত ছিলেন, কিন্তু পরে আমার স্বামী ওনাকে সঠিক পথে নিয়ে আসেন, নিয়ে এসে কাছারিতে কাজ দেয়, একজন ভালো মানুষ হয়ে ওঠার জন্য সহায়তা করেন। তাই সেদিন উনি বলেছিলেন, তোমরা আমাকে অনেক দিয়েছো, আজ আমার সেই ঋণ শোধ করবার পালা। কিন্তু কিন্তু আমার মেয়েটা যে ওর কাছেই রয়ে গেল। আমি যে ওকে সঙ্গে আনতে পারিনি, আমি পারিনি। চিন্তা করো না মা, তোমার মেয়ের কিচ্ছুটি হবে না, কিন্তু এখন এখানে থাকাটা আমাদের জন্য একদমই নিরাপদ নয়। আমি বীর সিংহপুরের সীমানার বাইরে চলে গেলাম, আর লাঠি বুড়ো পাগলের ছদ্মবেশ নিয়ে গ্রামেই রয়ে গেল। জমিদার বাড়ির 4 দেওয়ালের বাইরে থেকে সমানে নজর রাখত আমার একমাত্র মেয়েটার ওপর। তার খবর আমার কাছে এনে পৌঁছে দিত প্রত্যেক সপ্তাহে। আর এইভাবেই 19খানা বছর কেটে গেল। এখন তো শুনছি সে নাকি অনেক বড় হয়ে গেছে, তার রূপ নাকি দেবী প্রতিমাকেও হার মানায়।
তাকে সামনে থেকে দেখার বড় স্বাদ হয়, জানেন তো, বড় স্বাদ হয়। পাবেন, নিশ্চয়ই পাবেন। আচ্ছা, আপনি তো পরে ফিরেও আসতে পারতেন। মহেন্দ্রের লোকজন খ্যাপা কুকুরের মতো তখন লাঠি বুড়ো আর আমাকে খুঁজছে। বহু বছর ধরে সন্ধান করে গেছে। বাড়ির বাকি সদস্যদেরও সে ভয় দেখিয়ে অথবা টাকার লোভ দেখিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছিল। আমি আমার মেয়ের কথা ভেবে আরো আসতে পারিনি। যদি যদি তার কোনো ক্ষতি হয়ে যায়। নিখিলেশ বাবু, আপনার ব্যাপারে খোঁজ নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি, আপনি ভীষণ সৎ একজন মানুষ। আপনিই পারেন এই সত্যিটাকে সামনে আনতে, দোষীকে শাস্তি দিতে। আমার গুপ্তধনের উপর কোনো লোভ নেই, চাই না আমার। আমি শুধু নির্দ্বিধায় আমার মেয়ের কাছে ফিরতে চাই। एतत् सम्प्रदानाय श्रीमो सिंहलेश्वरै नमः। ॐ उद्युदादित्यमण्डल मध्यवर्तिन्यै नित्य चैतन्यदायिन्यै ईदमर्घं। ॐ ह्रीं सिंहलेश्वरै दिव्यै स्वाहा। कथ्यायनी रङ्ग अपर्णस्रवः। ॐ ह्रीं हुं स्वस्तिनः। कथ्यायनी रौङ् अपर्णस्रवा स्वस्तिनः। देवी हुं मेधामृतमयी। ॐ नः प्रत्यङ्गीरदेवता दधातु ह्रीं श्रीं फट् स्वाहा। মা ঝিংলেশ্বরীর পূজা সামনে থেকে দাঁড়িয়ে দেখতে পেয়ে মনটা বেশ আনন্দে ভরে উঠল। এখন মায়ের আরতি চলছে। কাসর ঘণ্টা সহযোগে পুরোহিত মশাইয়ের গমগমে মন্ত্রোচ্চারণ চারিদিকের পরিবেশকে মাতিয়ে তুলেছে। চারিদিকের বাতাসও ধূপ, ধুনো, চন্দন ও ফুলের গন্ধে ভরে উঠেছে। সব মিলিয়ে যে একটা বৃহৎ উৎসবের আমেজ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। গ্রামের পুরুষ, মহিলা ও বাচ্চারা মিলে প্রায় কয়েকশো লোকজন মন্দির প্রাঙ্গণ ঘিরে করজোড়ে দেবীর আরাধনা করে চলেছে। সঞ্চারী দেবীও একজন পরিচারিকার সহায়তা নিয়ে পূজায় অংশগ্রহণ করতে এসেছে, যদিও সেটা বাড়িতে না জানিয়ে, কারণ জানালে নাকি মহেন্দ্রবাবু আসতে দিতেন না। সত্যি শাড়িতে ওনাকে এতটাই সুন্দর লাগছে যে চোখ ফেরানো যায় না। তবে মহেন্দ্রবাবু, বিশ্বম্ভরবাবু বা জমিদার বাড়ির অন্য কোনো সদস্যই এখানে উপস্থিত নেই। আমি এদিকে ও আর দাসবাবুর অপেক্ষা করছি, কিন্তু পুজো শেষ হয়ে প্রসাদ বিতরণী শুরু হলো, তাদের কোনো দেখা নেই। হঠাৎ দূরে একটা জিপ দাঁড়ানোর শব্দ পেলাম। দেখলাম ও দাসবাবু, সঙ্গে একজন মাঝবয়সী ভদ্রমহিলা ও সেই পাগলাটে লোকটাকে সঙ্গে নিয়ে আসছে। তার আবভাব এখন মোটেই পাগলের মতো লাগছে না, তার চালচলন ভীষণই স্বাভাবিক। ও সোজা এসে মন্দির প্রাঙ্গণে উঠে পুরোহিত মশাইকে নমস্কার জানালো। তিনিও প্রতি নমস্কার জানিয়ে বললেন, তোমায় প্রথম দেখায় চিনতে ভুল করেছিলাম বাবা। ভাগ্যিস তুমি পরে এসে বিষয়গুলো জানতে চাইলে। তোমার মতো ন্যায়পরায়ণ মানুষের আজকের সমাজে বড় অভাব, জানো তো। এখন তুমি যা করবে আমি তোমার সঙ্গে আছি। কি হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ও দেখলাম মাথা নেড়ে আশেপাশে তাকিয়ে একটু ভিড় পর্যবেক্ষণ করে আমায় দেখতে পেল। তারপর আমার উদ্দেশ্যে বলল, ভাইয়া একটু আসো তো আমার সঙ্গে। আমিও তৎক্ষণাৎ এগিয়ে গেলাম। ভিড়ের মধ্যে মানুষের শোরগোল এখন স্তব্ধ। সবাই বোঝার চেষ্টা করছে যে ব্যাপারটা কি হচ্ছে, তাই কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করে দুই একটা কথা বলছে। ও আমায় বলল, ভাইয়া গাড়িতে 4টে বড় বড় আর মোটা দড়ির গোছা রাখা আছে, ওগুলো আমাদের আনতে হবে, আসো আমার সঙ্গে। যেমন বলা তেমন কাজ। 4 গোছা দড়ি এনে আমরা মন্দির প্রাঙ্গণে জড়ো করলাম। ও পুরোহিত মশাইয়ের কানে কিছু বলতেই
তিনি সকলের উদ্দেশ্যে বলতে শুরু করলেন। আচ্ছা, সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে, সবাই মন দিয়ে শোনো। জমিদার দ্বিজেন্দ্র সিংহ রায়ের আমলে এই মন্দিরের স্থাপনা হয়, কিন্তু তিনি এই মন্দির স্থাপনা করার সাথে সাথে এর মধ্যে তার ধন সম্পত্তির একটা বড় অংশ গোপন অবস্থায় রেখে যান, যা উনি চেয়েছিলেন ওনার পরবর্তী প্রজন্মের যোগ্যতম ব্যক্তিই যেন উদ্ধার করে। সেই গুপ্তধন খুঁজে বার করার জন্যই আমাদের সকলের পরিচিত জমিদার বংশের উত্তরসূরি মহেন্দ্র সিংহ রায় সুদূর কলকাতা থেকে এনাদের ডেকে এনেছেন। এনারা পেশায় গোয়েন্দা। আচ্ছা, কেউ শোরগোল করবেন না, একটু শুনে নিন। এনাদের মতে এই মন্দির বা এই আশেপাশেই সেই গুপ্তধন লুকানো আছে, আর যদি কোনো গুপ্তধন পাওয়া যায় তবে তা সম্পূর্ণরূপে এই গ্রাম ও গ্রামের মানুষের উন্নতির কাজে ব্যবহার করা হবে। হঠাৎই সমবেত হওয়া মানুষজনদের মাঝে খুশির বাঁধ ভেঙে গেল। তবে তা নির্দিষ্ট কিছু ধাপেই হওয়া সম্ভব। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। বন্ধু, গতকাল আমরা যে দুটো ধাঁধা পেয়েছিলাম তার প্রথম অংশটা কি ছিল মনে আছে? হ্যাঁ, ওই তো, 4 পায়ে 4 টান দিলে গুপ্ত দুয়ার যাবে খুলে। একদম। যদি প্রথম ধাঁধার শেষ অংশ এই মন্দিরকে ইঙ্গিত করে থাকে, তবে 4টি পা মানে 4 দিকের 4টি স্তম্ভের কথা বলা হচ্ছে, যার উপর গোটা মন্দিরটা দাঁড়িয়ে আছে। আমাদের একত্রে 4টেকেই টানার ব্যবস্থা করতে হবে। এখানে উপস্থিত আমার সকল ভাই বোনেদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আমাদের সবাইকে মিলে এই দড়িগুলো এই 4টে স্তম্ভের সঙ্গে বাঁধতে হবে। তারপর আমি যখন বলবো তখন একসঙ্গে সবাইকে শক্তি লাগিয়ে সেটাই টান দিতে হবে। খুব তাড়াতাড়ি কাজ হলো। সকলে মিলে মন্দিরের 4টে স্তম্ভে 4খানা দড়ি বেশ মোটা করে বেঁধে ফেলল। তারপর যখন সবাই দড়ির অতিরিক্ত অংশটা ধরে প্রস্তুত হলো, তখনও বলল, এবার সকলে মিলে সর্বশক্তি লাগিয়ে টান দিল। মুহূর্তের মধ্যে 4টি স্তম্ভ নিজের জায়গা থেকে কিছু ইঞ্চি সরে গেল, আর সাথে সাথেই সবার বিস্ময়ের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে মন্দির সংলগ্ন সামনের চাতালটি ভেঙে পড়ল ও প্রায় 4 ফুট গভীরতায় একটা লোহার বন্ধ দরজা দেখা গেল। 4 কোণে 4টে বড় বড় পাথর বসানো। ও আপন মনেই বিড়বিড় করে বলল, শিলারাশির ভারমুক্ত হতে সোনামানিক পাবে ছুঁতে। তারপর আমাদের সকলের উদ্দেশ্যে বলল, পাথরগুলোকে সরাতে হবে তাড়াতাড়ি। সবাই মিলে হাত লাগিয়ে সেই পাথরগুলোও সরানো হলো, আর সাথে সাথে বন্ধ লোহার দরজাটা দুপাশে ভাগ হয়ে গিয়ে একটা ছোট সিঁড়ি উন্মুক্ত করে দিল। আমি আরও পরস্পরের দিকে তাকালাম। দাসবাবুও দেখলাম বেশ বিস্মিত। পুরোহিত মশাইও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। গ্রামের প্রত্যেকটা মানুষ জীবনে প্রথমবার চোখের সামনে গুপ্তধন দেখার ঔৎসুক্য নিয়ে যে অপেক্ষারত, সেটা বেশ বোঝা যাচ্ছে। সঞ্চারী দেবীও যথেষ্ট কাছে সরে এসে সমস্ত ঘটনাটি দেখছেন। শুধু নির্বিকার দেখালো পাগলটাকে। ভিড় থেকে দূরে মন্দিরের উপরে বসে আছে, আর ওর সাথে যে মাঝবয়সী মহিলাটি এসেছিলেন, তিনিই একমাত্র সিক্ত চোখে সঞ্চারী দেবীর দিকে চেয়ে আছেন। তিনি কিছু বলতেই যাচ্ছিলেন, ও তাকে থামিয়ে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে আরেকটু সময় দিতে হবে সবটা সামনে আনার জন্য। বলে ওকে দেখলাম নিচে নেমে গেল। জায়গা খুব অল্প ছিল, তাই একজনের বেশি নামাও মুশকিল, কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট খানেকের মধ্যেই একটা মাঝারি আকৃতির সিন্দুক হাতে ও উপরে উঠে এলো। তারপর হেঁটে গিয়ে মন্দিরের বেদির ওপরে সেটা রাখল। সাথে সাথে চারিদিকের শান্তি ভঙ্গ করে প্রবল শব্দে একটা গুলির আওয়াজ হলো। মানুষজন ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেল। যেদিক থেকে আওয়াজটা এসেছিল সেদিকে তাকাতে দেখলাম 3টে লোক মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় এদিকেই এগিয়ে আসছে। তাদের মধ্যে একজনের হাতে লম্বা নলওয়ালা বন্দুক, দুজনের হাতে দুটো বড় লাঠি। কাছাকাছি এসে বন্দুক হাতে লোকটি বলল, সিন্দুকটা এক্ষুনি আমাদের হাতে দিয়ে দিন, নয়তো এক একটাকে শেষ করে দেব।
গলা পাল্টে বা মুখে কালো কাপড় বেঁধে বিশেষ লাভ নেই বিশ্বম্বর বাবু। আপনি তো নিজের হাতের বালাটা লুকোতেই ভুলে গেছেন, সঙ্গে আংটিগুলো। ঠিকই তো, লোকটার হাতে যে বালা বা আংটিগুলো আছে সেটা তো বিশ্বম্বর বাবু। প্রথম দিন ঢোকার সময় ওনার হাতে লক্ষ্য করেছিল। হঠাৎ দূর থেকে আর একটা কণ্ঠস্বর ভেসে এলো। ব্যোমকেশ তো ঠিকই বলেছে বিশু, লুকিয়ে তো আর কোনো লাভ নেই। আর সত্যি ব্যোমকেশ বাবু, আপনাকে আমি আমন্ত্রণ দিলাম আর আপনি আমার কাজ করার পরিবর্তে আমারই সর্বনাশ করেছেন। ভাগ্যিস বিশুর লোকজন আপনার উপর নজর রেখেছিল, তাই তো জানতে পারলাম আপনি কোথায় কোথায় গেছেন, কাদের কাদের সাথে মিশেছেন এবং কথা বলেছেন। এটা কিন্তু ঠিক করেননি আপনি মোটেই। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। এসবের মানেটা কি? তার মানে কি? এতটা যখন খোঁজ রেখেছেন তবে নিশ্চয়ই জেনেই গেছেন যে আপনার কুকীর্তির ব্যাপারে আমার আর কিছুই জানতে বাকি নেই। তা কি এমন জেনেছেন আপনি শুনি? তাহলে তো প্রথম থেকেই শুরু করতে হয়। আজকে সকালেই পুরোহিত মশাইয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলে জানতে পারি আপনি যৌবন বয়সেই ভীষণই উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। গ্রামের প্রচুর মানুষের সঙ্গে প্রচুর দুর্ব্যবহার ও শোষণ করেছেন আপনি, যে কারণে আজও গ্রামের প্রত্যেকটা মানুষ কম বেশি আপনার উপর ক্ষোভিত। আর বাকি কীর্তিগুলোর বিষয়ে আমি আর যাচ্ছি না। তারপর একদিন দাদার অনেক করে বোঝানোয় আপনি শুক্লা দেবীকে বিয়ে করেন বছর 20 আগে। কিন্তু অদ্ভুতভাবে আশেপাশের প্রত্যেকটা মানুষজন তাকে শুধু আপনার বিয়ের দিন আর 4 বছর পর তার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার দিনই দেখেছিল। মাঝে তাকে আপনি ঘর থেকে বেরোতে অবধি দিতেন না। আপনি জানেন শুক্লা দেবীর মা এখনো জীবিত আছেন। যদিও তিনি শয্যাশায়ী, কিন্তু তার মেয়ের 4 বছরের বৈবাহিক জীবনে পাঠানো একটি চিঠি তিনি আজও যত্নে তুলে রেখেছেন। আমি গিয়েছিলাম তার গ্রামে, তার মায়ের সঙ্গে কথা বলে আমি সেই চিঠি পড়ি। এমনই দুর্ভাগ্য যে আপনাদের অবর্তমানে একটা বছর 10-এর বাচ্চা ছেলেকে ডেকে কিছু টাকার বিনিময়ে সেই চিঠিটা তাকে মায়ের কাছে পাঠাতে হয়, নয়তো আপনি সেটাও কোনোদিন হতে দিতেন না। সেই চিঠিতে তিনি স্পষ্ট লেখেন যে কিভাবে তিনি সন্তান জন্ম দিতে না পারার কারণে আপনি প্রতিদিন তাকে মারধর করেন, একটা ঘরে বন্ধ রেখে শুধু দুবেলার খাবারটুকু দেন। বাইরে থেকে বড় বড় ডাক্তারেরা এসে ওনাকে কি সব ওষুধ খাইয়ে যেত, সূঁচ ফুটিয়ে যেত। ওনার নিজেকে পাগল পাগল মনে হতো। তারপর আপনারা সবাই তাকে বলতেনও যে সে নাকি পাগল, অথচ তার মরণাপন্ন মা বারবার করে হাতে ধরে কাঁদতে কাঁদতে বলেছেন যে তার মেয়ে বিয়ের আগে অবধি আর 5টা সুস্থ স্বাভাবিক মেয়ের মতোই ছিল। অথচ বিয়ের 4 বছরের মধ্যে কি না কি একটা ব্যাধিতে মারা গেলেন, সেটাও ঠিক করে কারো জানা নেই। পাগলামির ওষুধ খাইয়ে খাইয়ে ওভারডোজের কারণে যে তিনি মরে যাননি তারই বা কি নিশ্চয়তা আছে? ওনার পরিবার খুবই নিম্নবিত্ত, তাই মেয়েকে ওনারা নিয়েও যেতে পারেননি আর প্রতিবাদও করতে পারেননি। আর ওনার চিঠির সব থেকে অন্যতম বিষয়, আপনি নাকি বাড়িতে একটা সদ্যজাত শিশুকন্যা নিয়ে এসেছিলেন। উনি নিজে মা হতে পারবেন না বলে এই কন্যাটিকে মানুষ করতে চেয়েও আপনার কাছে নাকি উনি প্রচুর অনুরোধ করেন, কিন্তু আপনি ওনাকে সেই শিশুটির ধারে কাছেও আসতে দিতেন না। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, যদি শিশুটি আপনার না হয় তবে কার ছিল? মহেন্দ্রবাবু ক্ষিপ্র দৃষ্টি নিয়ে ওর দিকে চেয়ে রয়েছে। গ্রামের যে কটা মানুষ আশেপাশে উপস্থিত ছিল তাদের মধ্যে একটা চাপা কথোপকথন শুরু হয়ে যায়। ও বলে চলে, অন্যদিকে আপনার দাদা বিজেন্দ্রবাবু ছিলেন সম্পূর্ণ অন্যরকম, সংসারী এবং সাধারণ মানুষের শুভাকাঙ্ক্ষী। এমনকি আপনাদের অবশিষ্ট জমিদারির পুরোটাই উনি যথেষ্ট দায়িত্ব সহকারে নিজের তত্ত্বাবধানে রেখেছিলেন। তারপর একদিন ওনার স্ত্রী অর্থাৎ হৈমন্তী দেবী গর্ভধারণ করেন। প্রায় 19 বছর আগেকার কথা। তাকে নিয়ে আপনার দাদা চলে যায় মান্নানপুর গ্রামে, কারণ ওখানেই হৈমন্তী দেবীর আসল বাড়ি ছিল। ওখানে তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। আর ওখান থেকেই আপনার দাদা আপনাকে চিঠি লিখে জানান যে আপনি আপনাদের পূর্বপুরুষের একটা সিন্দুক থেকে পুরনো একটা নথি পেয়েছেন, যা কোনো গুপ্তধনের সন্ধান দিতে পারে। উনি স্ত্রীকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় আপনাকে আগে জানাতে পারেননি। তাতে লেখা ছিল এই ধাঁধাটা। বলে ওর পকেট থেকে প্রথম দিন মহেন্দ্রবাবুর কাছ থেকে পাওয়া কাগজের টুকরোটাই ওনাকে পুনরায় দেখায়। ব্যাস, আর কি? আপনি ভাবেন পুরো সম্পদটাই যদি আপনি লুটে নিতে পারেন তাহলে তো আরো ভালো হয়। এমনিতেও যোগ্যতার মাপকাঠিতে দেখতে গেলে আপনি আপনার দাদার ধারে কাছেও আসেন না,
তাই উনি যদি সেই ধাঁধার মানে উদ্ধার করে সম্পদ পান, সেটা থেকে তো আপনাকে বঞ্চিতও করতে পারেন। তাই মান্নানপুর থেকে ফেরার পথে আপনি লোক দিয়ে তাকে মারিয়ে দেন, আর হৈমন্তী দেবী অর্থাৎ ওনার স্ত্রীকে বন্দী করে রাখেন গুপ্তধনের সন্ধান দেওয়ার জন্য। ওনাদের সদ্যজাত কন্যা সন্তানটিকে রাত দিন আপনি মেরে ফেলার ভয় দেখাতে থাকেন, আর হৈমন্তী দেবীকে নির্মম অত্যাচার করতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য, ধাঁধাটার ব্যাপারে জানতেন ঠিকই, কিন্তু তার অর্থ জানতেন না। তাই উনি কিছুতেই বলতে পারেন না যে গুপ্তধন কোথায় আছে। এদিকে আপনি সেটা বিশ্বাস করেন না। একদিকে এই অত্যাচারে জর্জরিত হৈমন্তী দেবীকে দেখে একজন প্রহরীর ভীষণ মায়া হলে তিনি তাকে যেতে দেন, কিন্তু ওনার মেয়েকে আপনি কোথায় রেখেছেন তা তিনি জানতেন না। তাই উনি একটি চিঠি ছেড়ে যান যে যদি ওনার মেয়ে সুস্থ স্বাভাবিক অবস্থায় থাকে তো একটা সময় পর উনি গুপ্তধনের পরিবর্তে ওনার মেয়েকে নিয়ে যেতে চান। কিন্তু ওনার মেয়ের কিছু হয়ে গেলে আপনি গুপ্তধনটি আর পাবেন না। গ্রামের প্রতিটি লোক একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। আমার নিজের পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে চাইছে, গলা দিয়ে কোনো স্বর বেরুচ্ছে না। সেদিন রাতে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। এই জঙ্গলের মধ্যে দিয়েই হৈমন্তী দেবী দৌড়চ্ছিলেন, আপনার লোকেরাও তার পিছু নেয়। কিন্তু মাঝে লাঠি বুড়ো এসে বাদ সাধে। তিনি সেদিন হৈমন্তী দেবীকে বাঁচিয়ে নেন এবং তাকে দূরে সকলের চোখের আড়ালে থাকার ব্যবস্থা করে দেন, আর নিজে পাগলের ছদ্মবেশ নিয়ে এই গ্রামে থেকে যান, দূর থেকে তার জমিদারনির শিশুকন্যার সুরক্ষা নিশ্চিত করতে। দেখলাম এতক্ষণ যে লোকটাকে পাগল ভাবছিলাম সে মন্দির থেকে উঠে এসে নিজের দাড়ির মোটা একটা অংশ ও চুলের একটা অংশ খুলে ফেলে দিল। তার মুখের ওপর মাখা মাটিটাও খানিকটা ঝেড়ে ফেলে শির দাঁড়া সোজা করে দাঁড়াল। ভদ্রলোকের বয়স বোধহয় 70 পেরিয়েছে, কিন্তু তার চেহারা দেখে এই বয়সেও তাকে যথেষ্ট শক্ত সামর্থ্য মনে হয়। ইনিই তাহলে সেই লাঠি বুড়ো যার ভূতের ব্যাপারে গ্রামের লোকেরা সকলে আলোচনা করছিল। অন্যদিকে আপনি নেহাতি গুপ্তধনের লোভে আপনার দাদার মেয়েকে নিজের মেয়ে বলে মানুষ করতে থাকেন। পুণ্যের কাজ বলতে সারা জীবনের বোধহয় ওই একটি করেছেন আপনি। কোথাও না কোথাও আপনার আশা ছিল যে হৈমন্তী দেবী ফিরে আপনাকে গুপ্তধনের সন্ধান দেবে। যদিও এত বছরে আপনি নিজের মতো করে বহু চেষ্টা করেছেন হয়তো গুপ্তধন ও হৈমন্তী দেবীকে খোঁজার, কিন্তু আপনি ব্যর্থ হন। এবার ওর সাথে আসা মাঝবয়সী ভদ্র মহিলাটিও সামনে এসে মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে দাঁড়ালো। কি চিনতে পারছেন? সাথে সাথেই মহেন্দ্রবাবু চিৎকার করে ওঠেন, হ্যাঁ তো কি হয়েছে? কান খুলে শুনে নিন ব্যোমকেশ বাবু, যে গুপ্তধনের জন্য আমি এত কিছু করেছি, আপনার মনে হয় আপনাকে আমি আর এই গুপ্তধনের মাঝে কোনো বাধা হতে দেব? ধরে আন ওদেরকে। কথাটা বলার সাথে সাথেই দুজন লাঠিয়াল এদিকে এগিয়ে আসে, আর সকল গ্রামবাসী উচ্চস্বরে প্রতিবাদ করে তাদের থামানোর জন্য অগ্রসর হয়। ঠিক সেই মুহূর্তেই আবারও একবার শূন্যে গুলি চালিয়ে অগ্রসরকারীদের দিকে বন্দুক নির্দেশ করেন বিশ্বম্ভরবাবু। মুহূর্তে ভিড় শান্ত হয়ে যায়। লাঠিয়াল দুজন এগিয়ে আসে। এক পাও কেউ এগোলে গুলি করে দেব, চুপচাপ দাঁড়িয়ে থাক, নিজের জায়গায় সব। লাঠিয়াল দুটো আরো খানিকটা আমাদের কাছাকাছি আসতেই লাঠি বুড়ো তাদেরকে রুখে দাঁড়ালো। একজন সজোরে প্রহার করলো তার উপর। সে এক হাতে সেই লাঠিটা ধরে তার হাত থেকে সেটা কাড়ার চেষ্টা করতে লাগলো। এই বয়সেও যে তার অভ্যেস যায়নি তা বলাই বাহুল্য। তিনি সেই লোকটির হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে খুঁড়িয়ে তাকে আঘাত করলেন, আর অন্যজন তার হাতের লাঠিটা নিয়ে প্রহার করতেই তিনি নিজের লাঠি দিয়ে সেটা আটকে নিলেন। এরই মধ্যে অতর্কিতভাবে বিশ্বম্ভরবাবু আর একটা গুলি চালালেন, যেটা লাঠি বুড়োর বুকে এসে লাগল। সমগ্র মাটি ভেসে যেতে লাগলো রক্তে। প্রথম যে লোকটা আঘাত খেয়ে একটু পিছিয়ে গিয়েছিল সে এসে লাঠির একটা ঘা দিল তার মাথায়। মুহূর্তের মধ্যে এমনভাবে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল যে কল্পনার বাইরে। তার দেহটি লুটিয়ে পড়ল মাটিতে। ও এগিয়ে গিয়ে সজোরে ঘুষি কষালো হামলাকারী চোয়ালে। আমি এগিয়ে গিয়ে আর একজন লাঠিয়ালের হাত থেকে লাঠিটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, আর দাসবাবু পিছন থেকে তাকে ধরে টেনে সরানোর চেষ্টা করতে লাগলেন। এরই মধ্যে দেখলাম বিশ্বম্ভরবাবু আমাদের দিকে বন্দুকটা তাক করেছেন, আর সাথে সাথেই ও পকেট থেকে তার রিভলভারটা বার করে গুলি চালাল তার হাতে। হাত থেকে বন্দুকটা পড়ে এক পাশ ঘেঁষে মাটিতে পড়ে যান তিনি। কিন্তু এদিকে অন্যমনস্ক হয়ে যাওয়ায়
ঘুষি খাওয়া ব্যক্তিটি উঠে এসে লাঠির বাড়ি সজোরে প্রহার করে ওকে। হাত থেকে বন্দুক পড়ে যায় ওর। সে হাঁটুর উপর বসে পড়ে, আবারও লাঠি চালায়। ও দুহাতেই সেটা প্রতিরোধ করে। মার, মেরে ফেল সব কটাকে, বহুত বার। এতক্ষণ সঞ্চারী দেবী ভিড়ের মধ্যেই মিশেছিলেন। তিনি দৌড়ে সামনে এসে বললেন, থামো, তোমরা মানুষ নাকি জানোয়ার? মুহূর্তের মধ্যে সব চুপ। লাঠিয়ালগুলো থেমে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। মহেন্দ্রবাবুর ক্ষিপ্র ভঙ্গিটা মুহূর্তের জন্য শিথিল হয়ে আসে। সঞ্চারী দেবী তার দিকে ফিরে বলেন, বাবা, ইনারা যেগুলো বললেন সেগুলো কি সত্যি? তুমি এখানে কি করছো? তোমার তো বাড়িতে থাকার কথা। ও, তার মানে সত্যি। আর ঠিকই তো, এখানে তুমি মানুষ মেরে দিত একবারের জন্য তো ভাবছো না। তাই ওই অপবাদগুলো সত্যি হলেও আমি অবাক হব না। কিন্তু আমি তো সারাটা জীবন তোমাকেই বাবা বলে ডেকেছি, আর তোমাকে তো আমি কখনো এভাবে দেখিনি। মহেন্দ্রবাবু কি করবেন বুঝতে পারেন না। তাকে ভীষণ অপ্রস্তুত দেখায়, সাথে লাঠিয়ালগুলোকে। সেই সুযোগে ও তার সামনে জনের পায়ের আঘাত করে তাকে ভারসাম্যহীন করে লাঠিটা কেড়ে নেয়। এদিকে আমি আর দাসবাবু লাঠিটা কেড়ে নিতে সক্ষম হই। ও তার হাতের বন্দুকটা তুলে ধরে। ঠিক তখনই দূর থেকে আরও কয়েকটা জিপের শব্দ হয়। পুলিশ এসে অবিচল মহেন্দ্রবাবু, দুই লাঠিয়াল ও বিশ্বম্ভর বাবুকে গ্রেফতার করে। শেষ হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। সঞ্চারী দেবী একই জায়গায় দাঁড়িয়ে অঝোর ধারায় কেঁদে চলেছেন। জীবনের এত বড় একটা দুঃখদায়ক ঘটনা সামলে উঠতে তার অবশ্যই কিছুদিন সময় লাগবে। হৈমন্তী দেবী এগিয়ে গিয়ে তার মাথাটা নিজের বুকে জড়িয়ে দিলেন। ও বলল, এর জন্যই তো এত সব কিছু। কেমন আছে এতে? বলেই সে সিন্দুকের তালাটায় একটা গুলি চালালো। সাথে সাথেই সেটা ভেঙে গেল। সিন্দুকটি খুলতে দেখা গেল সোনা, মানিক, হিরে, জহরত, গয়না, মণি, মুক্ত, বড় বড় মুদ্রা, বিভিন্ন অতীব মূল্যবান জিনিসে সুসজ্জিত রয়েছে সেটা। এটাই তাহলে বীরসিংহপুরের গুপ্তধন। লোভ মানুষকে দিয়ে কি কি না করাতে পারে। বীরসিংহপুর থেকে আমরা ফিরে এসেছি 1 মাস হতে চলল। হৈমন্তী দেবী চিঠি লিখে জানিয়েছেন সঞ্চারী দেবীর অবস্থা আগের থেকে বেশ খানিকটা স্বাভাবিক হয়েছে। গুপ্তধনের সমস্ত সম্পত্তি তিনি লাগিয়ে দিয়েছেন গ্রামের রাস্তা তৈরি, স্কুল তৈরি, হাসপাতাল তৈরি ও আরও বিভিন্ন উন্নয়নের কাজে। গ্রামের প্রতিটি মানুষ ওনাদের পরিবারকে, ওনার মেয়েকে আশীর্বাদ আর শুভকামনাতে ভরিয়ে দিয়েছে। এটুকুকে সম্বল করেই বাকি জীবনটা সবার সাথে মিলেমিশে ওনারা কাটিয়ে দেবেন এমনটাই আশা রাখেন। আর হ্যাঁ, ভবিষ্যতে ওনার মেয়ের বিয়েতে আমাদের সবাইকে অবশ্যই আমন্ত্রণ করবেন এমনটাও উনি জানিয়েছেন। এছাড়া ওনার মেয়ের সাথে ওনার পুনর্মিলন, ওনার জীবনের এবং সকল গ্রামবাসীদের জীবনের এত বড় একটা পরিবর্তন এবং দোষীকে শাস্তি দেওয়ার মতো অসামান্য কাজের জন্য উনি একটা খামে মোটা অঙ্কের পারিশ্রমিকও পাঠিয়েছেন। আর বলেছেন উনি এবং সমগ্র বীরসিংহপুর গ্রাম চিরকাল ওর কাছে ঋণী হয়ে থাকবে। আর যদি আমাদের কখনো বীরসিংহপুরের কথা মনে পড়ে তাহলে যেন নির্দ্বিধায় আমরা ওনার অতিথি হয়ে ওখানে যাই। আমি আমার এসব অভিজ্ঞতার কথাই ডায়েরিবদ্ধ করছিলাম। ও ঘরে এসে বলল, ব্যাগপত্তর গুছিয়ে নাও ভাইয়া, 2-1 দিনের মধ্যেই যে আবার আমাদের বেরোতে হবে। নেপালের পশুপতিনাথে আমাদের পুরনো বন্ধু আছে, এক্ষুনি টেলিফোনে কথা হলো, আমরা গিয়ে ওর ওখানেই উঠছি। আর সঙ্গে দাসবাবুও থাকবেন। বাহ, তবে তো বেশ ভালো ব্যাপার। আচ্ছা শোনো না, এই বীরসিংহপুরের অভিজ্ঞতার ব্যাপারে লিখছিলাম, সংকলনটার কি নাম দেওয়া যায় বলো তো? বীরসিংহের গুপ্তধন দিতে পারো। বেশ, তাই দি, বীরসিংহপুরের গুপ্তধন।